আসসালামু আলাইকুম দর্শক। সব কিছুর একটা বয়স আছে, একটা সময়সীমা আছে, একটা পরিধি আছে, একটা ব্যাপ্তি আছে। তদ্রূপ আমার বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে আমি একটু বলি। বাংলাদেশ কেন, পাকিস্তান আমলও কথা, আমরা পাকিস্তান আমল থেকে আসি। একসময় পাকিস্তান আমলের এই মুসলিম লীগটা ছিল দুর্দান্ত প্রতাপশালী একটা মুসলিম লীগ। পাকিস্তান আমলে মুসলিম লীগটা একটা দুর্দান্ত প্রতাপশালী ছিল। সেই মুসলিম লীগ কালের আবর্তে এখন তার অস্তিত্ব অনেক বিলীন, খুঁজে পাওয়া যায় না তেমন। এইভাবে ভারতেও একসময় কংগ্রেস খুব দুর্দান্ত প্রতাপশালী ছিল, কিন্তু এখন কংগ্রেসের ওই দুর্দান্ত প্রতাপশালী অবস্থান এখন নাই। তারপরেও কংগ্রেস কিছু বিচক্ষণ সময়ের তাগিদে কিছু বিচক্ষণ নীতিমালা নিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এখনও বিরোধী দলে আছে কংগ্রেস। এখন আমরা বাংলাদেশের প্রসঙ্গে আসি। 1971 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার অনেক বেশি ভোটে জিতেছিল, জয়লাভ করেছিল বাংলাদেশে। তখনকার সাবেক পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে প্রায় 300 আসনের মধ্যে 297টি আসন জিতেছিল বাংলাদেশ এই আওয়ামী লীগ। তখন পাকিস্তান আমলে যে আওয়ামী লীগটা ছিল শেখ মুজিবের নেতৃত্বে, সেই আওয়ামী লীগের আজকে 53 বছরে গিয়ে 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা পতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের চরম একটা পতন ঘটেছে। এখন রাস্তাঘাটে আওয়ামী লীগ স্লোগান দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। একটা নিরপেক্ষ ইলেকশন হলে এবং বর্তমানে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতেও দেয়, আমার মতো আওয়ামী লীগ খুব কম সংখ্যক আসন পাবে। আওয়ামী লীগের অস্তিত্ব এখন অনেকটা সংকটের মুখে পড়ে গেছে। সেটা আমি যেটা বলছিলাম, কালের আবর্তনে প্রত্যেকটা কিছুর একটা বিলীন আছে, এবং সেই বিলীনটা খুব ত্বরান্বিত করেছে পতিত স্বৈরাচার শাসক শেখ হাসিনা। বাংলাদেশকে লুটপাট করে এবং তার পরিবারতন্ত্র এমনভাবে তার পরিবার দিয়ে যে লুটপাটটা করেছে বাংলাদেশে, তার মন্ত্রীরা, তার পরিবার, একটা এই মুজিব পরিবারটা একটা লুটপাটের পরিবার পরিণত হয়েছে। বর্তমানে মুজিব পরিবার কাউকে চাচ্ছে না বাংলাদেশে রাজনীতির জন্য, বন্ধ হয়ে গেছে তাদের রাজনীতি করা। আজ থেকে 10 বছর পরে যদি মুজিব পরিবারের বাইরে যদি কোনো কেউ যদি আওয়ামী লীগের হাল ধরে, তখন সেটা অবস্থা সেটা আরেক রকম হবে। কিন্তু বর্তমানে মুজিব পরিবারটা একেবারে বিলীন হয়ে গেছে। মানুষ চাচ্ছে না মুজিব পরিবারকে আর রাজনীতিতে আসা। মানুষ অ্যাকসেপ্ট করবে না, কারণ এত হত্যাকাণ্ড, এত দুর্নীতি, এত লুটপাট চালিয়েছে, মানুষ পুরো বিতৃষ্ণ হয়ে গেছে এই আওয়ামী লীগের উপর। তো যেটা বলছিলাম, সেটা কালের আবর্তে প্রত্যেকটা কিছুর একটা বিনাশ আছে। সেইভাবে আওয়ামী লীগের একটা বিনাশ হয়ে গেছে এবং অপেক্ষা করছে বিএনপির জন্য। বিএনপি যদি ঠিকভাবে চলে তাহলে চলবে, আর যদি বর্তমানে যেভাবে চলছে বিএনপি এইভাবে হলে বিএনপিরও অবস্থা বেশি দেরি নেই সেটা আওয়ামী লীগের পরিণতি বহন করার জন্য। বর্তমান ইয়াং জেনারেশন এবং নতুন জেনারেশন এবং বাংলাদেশের মানুষও চাচ্ছে বাংলাদেশের রাজনীতির মধ্যে আমূল পরিবর্তন আসুক। সেই পরিবর্তনটা জেনজি, তার নতুন ছাত্র যে দলটা গঠন করেছে, সেটা ভবিষ্যতে বলে দিবে সেটা কিভাবে অবস্থান করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, কিভাবে টিকে থাকতে পারে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু মানুষের মধ্যে একটা পরিবর্তন হওয়া বোঝা যাচ্ছে। আওয়ামী লীগ বিএনপির বাইরে মানুষ এখন নতুন কোনো দলকে চাচ্ছে যে বাংলাদেশ শাসন করুক। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে এটা আরও বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের মানুষ যে নতুন আওয়ামী লীগ বিএনপির বাইরে পরিবারতন্ত্র বাইরে চলে যেতে চাচ্ছে, সেটার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। পরিবারতন্ত্র দিয়ে এখন কোনো দল আর খুব বেশি এগিয়ে যেতে পারবে না, কারণ যে দলে স্বৈরাচারী পন্থা অবলম্বন করবে তাদের পিছনে ছাত্র জনতা, জেনজি অলওয়েজ একটা অ্যাক্টিভ থাকবে। বিএনপি যদি আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে না পারে, তাহলে আমার আর বলার কিছু নাই। বিএনপি পরিণতি ওইরকম হবে, আওয়ামী লীগের যে পরিণতিটা হয়েছিল বিএনপিরও সেই পরিণতি বহন করতে হবে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।
আকাশ তখন সন্ধ্যার আধারে মিশে গেছে। বঙ্গভবনের পাশের ব্যস্ত সড়কে গাড়ির হর্ন, ব্যানার আর রাজনৈতিক আলাপের গুঞ্জন মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক ধীরে ধীরে বললেন, সময় বদলায়, রাজনীতির ধারা বদলায়, কিন্তু আওয়ামী লীগ কি বদলাতে পারবে? পাশে বসা তরুণ গবেষক একটু হেসে বললেন, যদি সময়ের স্রোত না বোঝে তবে ইতিহাসের পাতায় জায়গা করে নিতেই হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হলো। ভারত পেয়েছে তার স্বাধীনতা 77 বছর আগে। ভারতকে নেতৃত্ব দেওয়া কংগ্রেস একসময় ছিল ভারতের রাজনীতির একছত্র শক্তি। অহিংস আন্দোলনের ব্যানার ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে জনগণের ধারা পরিবর্তন হয়েছে। ব্রিটিশ বিরোধী সংগ্রামকে পুঁজি করে কংগ্রেস যতদিন পারত টিকে থাকত, কিন্তু তারা বুঝেছিল চেতনা চিরস্থায়ী নয়। তাই তারা নতুন থিম তৈরি করেছে, নতুন রাজনীতির ভাষা খুঁজেছে সবসময়। বাংলাদেশেও একই বাস্তবতা দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি একসময় বড় শক্তি ছিল, কিন্তু নতুন প্রজন্ম কি সেই চেতনার রাজনীতি গ্রহণ করছে? রাজনীতির বাস্তবতা বদলাচ্ছে, তরুণদের চিন্তাধারা বদলাচ্ছে। তাহলে আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে টিকে থাকতে পারবে? কংগ্রেসের মতোই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ভারতের তাবেদারি করা হাসিনা শুধু ভারতে পালিয়ে যায়নি, দলটার অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে বাংলাদেশে। 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এই দল গত 5 দশক ধরে ক্ষমতার রাজনীতির কেন্দ্রে ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল যদি নতুন সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারে, তবে একসময় সেটি ইতিহাস হয়ে যায়। মুসলিম লীগ যেমন একসময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দল ছিল, কিন্তু তারা সময়ের স্রোত না বুঝে রাজনীতি থেকে হারিয়ে গেছে। পাকিস্তানের মুসলিম লীগ টুকরো হয়ে গেছে। আসল মুসলিম লীগ সেদেশের রাজনৈতিক শক্তি হিসেবে আর কার্যকর নয়। বাংলাদেশেও কি আওয়ামী লীগের জন্য একই পরিণতি অপেক্ষা করছে? বাংলাদেশের তরুণ সমাজ এখন মুক্তিযুদ্ধকে সম্মান করে, কিন্তু এটা তাদের রাজনৈতিক প্রেরণার একমাত্র উৎস নয়। তারা অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক সংযোগের দিকে তাকিয়ে আছে। তারা জানে ইতিহাস, কিন্তু ভবিষ্যৎ গড়তে চায় বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে। ক্রিকেটের উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়। যারা ব্র্যাডম্যানের সময় বড় হয়েছে, তারা ব্র্যাডম্যানকে সর্বকালের সেরা বলে। সচিনের জেনারেশন সচিনকে মানে, কোহলির জেনারেশন সচিন বা ব্র্যাডম্যানের প্রতি অতটা আগ্রহী নয়। কারণ সময় বদলায়, মানুষ বদলায়, চিন্তাধারা বদলায়। বাংলাদেশেও তাই হচ্ছে। 1971 সালে জন্ম নেওয়া প্রজন্ম, 1990-এর প্রজন্ম এবং 1920-এর প্রজন্মের ভাবনা কি এক? নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে ইতিহাসের অংশ হিসেবে দেখে, কিন্তু রাজনীতির প্রতিদিনের চর্চায় সেটিকে তাদের মূল অনুপ্রেরণা হিসেবে নেয় না। তারা চায় আধুনিক বাংলাদেশ, যেখানে অর্থনীতি শক্তিশালী হবে, যেখানে বৈশ্বিক প্রতিযোগিতায় দেশ এগিয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের চেতনা ধরে টিকে থাকতে পারবে, নাকি নতুন কৌশল নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের পুনর্গঠন করবে? রাজনীতি কখনো স্থির থাকে না, এটি নদীর মতো প্রবাহমান। যে দল সময়ের স্রোত বুঝতে পারে না, সে দল ডুবে যায়। বাংলাদেশে 1971-এর মুক্তিযুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও একসময় বড় ইস্যু ছিল। কিন্তু সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলগুলো এখন রাজনীতির মূল ধারা থেকে হারিয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিক্রি করে যতটুকু রাজনৈতিক ফায়দা নেওয়ার ছিল, তা গত 50 বছরে হয়ে গেছে। দলটির মাথা স্বৈরাচারী হাসিনার উপর বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। এখন আওয়ামী লীগের শুধু নতুন নেতা দরকার নয়, প্রয়োজন নতুন রাজনৈতিক থিমও, যা তরুণদের আকর্ষণ করবে, যা নতুন বাংলাদেশের স্পন্দন ধরতে পারবে। কেস স্টাডি হিসেবে রাহুল গান্ধীর কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ। ভারতে পলিটিলা পার্টিটি যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাজনীতি ছেড়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়ের দিকে মনোযোগ না দিত, তাহলে তারা আরো আগে ভারতের রাজনীতির মূলধারা থেকে হারিয়ে যেত। আওয়ামী লীগের উচিত বাস্তবতা বুঝে নতুন করে নিজেদের রাজনৈতিক কৌশল সাজানো। বঙ্গবন্ধুর আদর্শের দল যদি টিকে থাকতে চায়, তাহলে তাদের রাজনীতির ভাষা বদলাতে হবে। নতুন বাংলাদেশে শুধু অতীতের গৌরব গাথা শুনিয়ে তরুণদের মন জয় করা যাবে না। তাদের সামনে স্পষ্ট পরিকল্পনা দিতে হবে, নতুন বাংলাদেশ কেমন হবে, কর্মসংস্থান কিভাবে হবে, প্রযুক্তিতে দেশ কতদূর এগোবে, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে, ভারতের সাথে আপোষ করে রাজনীতি চলবে কি না। ঢাকার আকাশে রাত গভীর হচ্ছে।
শহরের বাতাসে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছে। এক বৃদ্ধ রাজনৈতিক বিশ্লেষক জানালার পাশে দাঁড়িয়ে বললেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, কিন্তু ভবিষ্যৎ শুধু ইতিহাসের উপর নির্ভর করে গড়া যায় না। আওয়ামী লীগের সামনে এখন দুটি পথ, নদীর মতো বয়ে চলা অথবা স্থবির হয়ে পড়া। বাইরে কৃষ্ণচূড়ার ফুল ঝরছে, প্রকৃতিতে পরিবর্তন এসেছে। ঠিক তেমনি যদি আওয়ামী লীগ সময়ের পরিবর্তন না বুঝে, তবে হয়তো তারাও একসময় ইতিহাসের পাতায় স্থান নেবে মুসলিম লীগের মতো, ন্যাপের মতো, কিংবা আরো অনেক হারিয়ে যাওয়া দলের মতো।